সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ক্ষেত খামারের নানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহে ঠিক এই সময়টাতে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকের শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাইমা এবং আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক জসিম উদ্দিন। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বন্যা পরবর্তী কৃষি ও আগাম সবজি চাষ। আমাদের বিষয় সংশ্লিষ্ট এবং আপনাদের ফসল সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে গ্লোবাল টিভি কৃষি ফেসবুক পেজে। সেখানেও আপনারা কমেন্ট বা ইনবক্স করে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনাকে পেয়ে খুব ভালো লাগছে যে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কয়েকদিন আগে আসলে আমাদের দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত ছিল। এখন যদিও বন্যার পানি কমে গিয়েছে, আমরা এখন ক্ষতির পরিমাণগুলো নির্ধারণ করছি। তো বন্যায় আসলে সবচেয়ে বেশি যে সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের কৃষি। এবং এখন যেহেতু কৃষক ভাইরা আছেন তারা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তো আপনার কাছে আমি প্রথমেই আসলে জানতে চাচ্ছি যে তারা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারেন বা তারা আসলে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে এখন যে আমাদের যে ভয়াবহ বন্যা হয়ে গেল, এখন বন্যা পরবর্তী আমাদের কৃষক ভাইদের মানসিক যে আমাদের একটা দেওয়া, যে কৃষি বিভাগ থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়া, যে তাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে একটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা সম্মিলিত প্যাকেজ তাদেরকে দেওয়া। তাহলেই তারা কিন্তু আমাদের যে তাদের ধানের, বিশেষ করে এখন আমন ধানের ক্ষতিটা বেশি হয়েছে। এটা যদি আমন ধানের যদি আমরা কিছু নতুন চারা যদি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে দিতে পারি, তাহলে তারা কিন্তু আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। কারণ আমাদের কৃষক ভাইদের কিন্তু মনোবল এবং তারা কিন্তু পরিশ্রমী, তাদেরকে একটু সুযোগ করে দিলেই তারা ঘুরে দাঁড়াবে, তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে বলে আপনি মনে করছেন? স্যার, বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সুরক্ষা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং আমরা জানি যে আসলে আপনাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের গবেষণা কেন্দ্রে কৃষক ভাইদের জন্য কিন্তু চারা, ধানের চারা, সবজির চারাগুলো নিয়ে আপনারা কাজ করছেন। তো আসলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের এই কৃষক ভাইদের জন্য আমরা কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন? দেখো, এখনকার যে মৌসুম, তাদের জন্য আসলে এখন যে ধানের চারাটা খুব জরুরি এবং কিছু সবজির চারা, তাদের যে বসত বাড়িতে সবজির চারা লাগানোর জন্য, যাতে তারা দ্রুত যেন তাদের সবজি এবং ধানের, বিশেষ করে যে আমন ধানের যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য নাবি জাতের কিছু আমনের চারা এখন দেয়াটা জরুরি। এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের যে রিসার্চ প্লটগুলা এখন বীজতলা হিসাবে ব্যবহার করছে এবং এই চারা তৈরি করে কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে সকল এলাকা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকেই কিন্তু আমরা চারা দিতেছি। এখন এই চারা দেওয়ার পাশাপাশি তাদেরকে কিন্তু যে ইনপুট, যেমন সার, তারপর তাদের যে কিভাবে যে পরিচর্যা করবে, এই তথ্যগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সরবরাহ করতে হবে। এটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, বেসরকারিভাবে অনেক এনজিও আছে, তাদেরকে সহায়তা করতেছে। পাশাপাশি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সরকারি প্রতিষ্ঠান, এরই ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি নিতে হবে। এবং এক্ষেত্রে আমার মনে হয় মিডিয়াও অনেক ভালো কাজ করতে পারে। মিডিয়া তো অবশ্যই সচেতন হিসেবে সকল মিডিয়া কিন্তু তাদের সমস্যাগুলো তুলে ধরতেছে এবং এটার ধারাবাহিকতায় কিন্তু সরকারিভাবে অনেক পদক্ষেপ নেওয়া যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ স্যার। বন্যা ও জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে আমাদের মাঠগুলো তো পানিতে আবদ্ধ ছিল, তো যার কারণে আমরা কিন্তু জানি যে পানিতে থাকার কারণে কিন্তু আমাদের পলি মাটির বেড়ে যায়। তো এখন এই আমাদের কৃষক ভাইরা এই মাটিতে যে বা এই জমিগুলোতে যে তারা যদি আবার চাষ করতে চায়, তাহলে কিভাবে তারা চাষ উপযোগী করে ফেলতে পারে? কি ধরনের কাজগুলো বা কি ধরনের পদক্ষেপগুলো তাদেরকে আসলে নিতে হবে? এখন হচ্ছে কি, যখনই বন্যার পানি নেমে যাচ্ছে, নেমে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে জমিগুলোকে কিন্তু একটা নালা তৈরি করে দিতে হবে, কোনো জায়গায় যেন জমিতে পানি জমে না থাকে। কারণ পানির জলাবদ্ধতায় কিন্তু আমাদের ফসল চাষ করা যাবে না। কিন্তু যেহেতু পলি পড়ছে, এটা কিন্তু আমাদের কৃষকের জন্য কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ। কারণ পলি পড়ার কারণে কিন্তু আমাদের পরবর্তী যখন ফসল সে ফলাবে তখন কিন্তু সার কম দিতে হবে। আর আমাদের কিন্তু নর্মালি জমিতে 5% জৈব পদার্থ থাকার কথা, কিন্তু আমাদের জমিগুলোতে কিন্তু 5% জৈব পদার্থ থাকে না। বেশিরভাগই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করার কারণে যে জৈব পদার্থের পরিমাণটা কমে যাচ্ছে।
কিন্তু এই পলি পড়ার কারণে কিন্তু আমাদের জৈব পদার্থের যে কমে যাওয়ার ভাবটা এখানে কিন্তু অনেকটাই মানে জৈব পদার্থের পরিমাণ যোগ হবে, যাতে পরবর্তীতে আমাদের ফসলের জন্য খুব উপকারী হবে। তারা এখন কিভাবে এটাকে চাষ উপযোগী করবে? এখন তারা যখন এখন যে আমাদের যে পানির নামার সাথে সাথেই তাদেরকে কিন্তু এই যে আমাদের এখন আমনের শেষ সিজন, কিন্তু একদম লাস্ট এই মাসে যদি আমন চাষ না করতে পারে তাহলে আর করা যাবে না, কারণ এই মাসেরই শেষে 20 থেকে 25 তারিখের মধ্যেই নাবি জাতের কিছু জাত আছে ওইগুলো চাষ করতে পারবে, তারপরে কিন্তু আর আমন ধান চাষ করতে পারবে না। এখন সে যদি আমন ধান চাষ করে তাহলে তো এখন যে চারা, এই চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে অথবা তাদের তো নিজস্ব কোনো চারা নাই, যেহেতু বৃষ্টি মানে বন্যা ছিল, এখন অন্যান্য জায়গা থেকে যেমন আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদেরকে ধানের চারা দিচ্ছে, এইরকম অনেক কৃষি ইউনিভার্সিটিগুলো কিন্তু ধানের চারা দিচ্ছে, তাদেরকে ওই চারাগুলো যেন দ্রুত যেন যেগুলোতে ধান হয় ওই ধানি জমিগুলোতে লাগাতে, আর যেগুলোতে সবজি হবে তাদেরকে আগাম সবজি, এখন আগাম সবজি হিসাবে আমারও কিন্তু কিছু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু কিছু সবজি চারা প্রায় আমরা 6000 সবজি চারা অলরেডি বিতরণ করেছি, আরও প্রায় 6-7 হাজার আমরা সব পলিপ্যাকে চারা করে দিচ্ছি, যাতে তারা দ্রুত মাটিতে লাগাই দিতে পারে। খুব ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন। আপনারা তো শুধু ধানের চারাই না, আপনারা কিন্তু সবজির চারাও আপনারা দিচ্ছেন, আর এটা কি ভবিষ্যতে আরো বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের তো এখন তো এই বন্যার জন্য আমরা অল্প দিয়েছি, যখনই আমাদের কিন্তু আমরা কিন্তু প্রতি বছরই যখনই কোনো ক্রাইসিস মুভমেন্ট আসে, যেহেতু আমাদের জমিগুলো উঁচু, আমরা কিন্তু বীজতলা তৈরি করে চারা তৈরি করে আমরা দেওয়ার চেষ্টা করি। না, খুব ভালো স্যার। বন্যায় তো ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই ক্ষতিগ্রস্ত ধানের জমিতে কি আবার ধান চাষ করাটা ঠিক হবে কৃষক ভাইদের, বা তারা যদি একটু উঁচু কোনো জমিতে তারা যদি কুশি উঠিয়ে নতুন করে ধানের চারা গজিয়ে বা ধানের চাষ করতে চায়, তাহলে সেটা কিভাবে তারা করতে পারে? এখন যদি তারা যে ধানের চারাগুলো পানিতে থাকার কারণে অনেক সময় এটা নষ্ট হয়ে যায়, কি তখন যেগুলো উঁচু জমিতে আছে যে কুশি, যদি একটা ইয়াতে ধানের গুছাতে 5-6-7টা কুশি থাকে, এখন যদি সে চেষ্টা করে যে ওইখান থেকে 2টা কুশি উঠিয়ে তার অন্য জায়গায় যে জায়গাতে ধানের চারা নাই মানে ওইগুলোতে লাগাই দিলেও কিন্তু সে কিন্তু একটা আগাম ফসল হিসেবে, যেগুলোতে আমরা ফসল বলি, যেটা আপৎকালীন। বিস্তারিত শুনবো, আমাদের একটা ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আমরা শুনতে পাচ্ছি। জি হ্যালো, বলুন দর্শক আপনার প্রশ্নটি। হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আবার শাকসবজি করলে মানে সরকার কি সুবিধা দিবে নাকি, এটা কি দেশগুলো আছে? আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, আরেকবার করুন। শাকসবজি সবজি চাষ করলে সরকার থেকে আমরা কি কোনো পুঁজি বা কোনো সহযোগিতা পাবো কিনা, এই জন্যই আমি। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ধানের চারা রোপণের ব্যাপারটা, সেটা শুনবো। যদি অতিরিক্ত কুশি 5 থেকে 6টা কুশি যুক্ত যে ধানের গুছাগুলো থাকে, ওইখান থেকে 2টা কুশি মানে উঠিয়ে আবার নতুন করে লাগালে কিন্তু ওইখান থেকে কিন্তু আবার নতুন করে চারা ধান হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু নাবি জাতের ধান চাষ করা হচ্ছে, তখন যেন আমাদের নর্মালি ধানের জমিতে 2বার ইউরিয়া সার আমাদের যেটা 2টা কিস্তিতে দিতে হয়, এবং আমাদের যে যখন লাগানোর সময় 3 ভাগের 1 ভাগ ইউরিয়া দিতে হয়, কিন্তু এইখানে 3 ভাগের যে টোটাল ইউরিয়ার 3 ভাগের 2 ভাগ লাগানোর সময় দিতে হবে, আর বাকি 1 ভাগ শুধু পরবর্তী দিতে হবে, যেন দ্রুত যেন কুশিগুলা মানে বৃদ্ধি ঘটাতে পারে, তাই জন্য ইউরিয়া সারটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, মানে যদি এখন আমরা ওই ওই কুশিটা যদি আমরা নতুন করে দিই, বুঝতে পারছি, তাহলে একটু ইউরিয়া সার বেশি দিতে হবে। আচ্ছা স্যার, আমাদের একটা প্রশ্ন এসেছিল যে আমাদের উনি বলতে জানতে চাচ্ছিলেন যে শাকসবজি চাষের ক্ষেত্রে সরকারি ব্যাপারে সহযোগিতা উনি কি পেতে পারেন সে ব্যাপারে। না, এখন কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু সবজি চাষের ব্যাপারে বছরব্যাপী সবজি উৎপাদন এবং অনেক প্রকল্প নিয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন উপজেলায় সহযোগিতা করতেছে। ওনাদের যে বন্যা পরবর্তী যেসব জেলাগুলো আছে, ওইখানে কিন্তু সবজির চারা থেকে শুরু করে তাদের রোপণ, তারপর তাদের যে খরচ আছে সার এবং বিভিন্ন প্রণোদনার মাধ্যমে কিন্তু কৃষি প্রণোদনা কিন্তু দেওয়ার ঘোষণা অলরেডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আচ্ছা, তারা এই ব্যাপারটা নিয়ে কোথায় যোগাযোগ করবে? তারা তাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় আছে প্রত্যেক উপজেলাতে আছে, এবং প্রত্যেক ইউনিয়নে আবার কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা আছে। তাদের মাধ্যমে তারা উপজেলাতে যোগাযোগ করে, তাহলে ওই উপজেলা থেকে তাদেরকে সকল সহযোগিতা করা হবে। তাহলে আসলে আমাদের চমৎকার সিস্টেম আছে, তাদেরকে একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, সরকারি চাকরি করে। তাহলে আসলে আমাদের কৃষক ভাইদের টেনশন করার কোনো কারণ নেই, আপনারা আপনাদের নিকটস্থ কৃষি অধিদপ্তরে যোগাযোগ করতে পারবেন। প্রত্যেক ইউনিয়নে তাদের অফিস আছে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় আমাদের যে জমিগুলো, সেই জমিগুলোতে ধরেন ফল হয়তো অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, বাট আমাদের যে জমিগুলো সেগুলো অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে আপনাকে জানতে চাচ্ছি যে এই জমিগুলোতে এখন সার ব্যবস্থাপনা কেমন হবে? এখন আমাদের যেহেতু এখন যে জমিতে পানি চলে গেছে, এখন ওইখানে কিন্তু পলির পরিমাণ বেশি আছে, যেহেতু পলি পড়ছে, এখন কিন্তু আমাদের এখানে কিছু যখন আমাদের জমিতে ফসল লাগানো হবে, কিছু কিছু ফসল আছে কোনো সার দিতে হবে না। যেমন আমাদের যদি এখন শাক জাতীয়, যেমন তো পালং শাক হতে পারে, তারপর কলমি শাক হতে পারে, পুঁই শাক হতে পারে, ডাঁটা শাক হতে পারে, ধনিয়া পাতা হতে পারে, এইগুলো কিন্তু কোনো চাষও দিতে হবে না এবং কোনো সারও দিতে হবে না। এই যে পুলি আছে এইটা থেকে কিন্তু তারা মানে একটা বাড়তি ফসল হিসেবে পেয়ে যাবে, এবং এটা কিন্তু বাজার মূল্য কিন্তু এখন ভালো আছে। আর তারপর যখন সে আগাম সবজি চাষ করবে, তখন আগাম সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু এখানে তার ইউরিয়া এবং পটাশ ফার্টিলাইজারটা একটু বেশি দিতে হবে, আর কিন্তু ফসফরাস ফার্টিলাইজারটা একটু কম দিতে হবে, যেহেতু মাটিতে পর্যাপ্ত পলি থাকবে দোআঁশ মাটি হওয়ার কারণে। আচ্ছা, আপনি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে চাষ মানে সারটা ওরকম করে ব্যবহার করতে হয় না, আবার কিছু কিছু ফসলের ক্ষেত্রে সারটা ব্যবহার করতে হয়। তো আসলে কোন ফসলের ক্ষেত্রে সারগুলো ব্যবহার করা যদি সেই শুধুমাত্র যদি ধরুন শর্ট ডিউরেশন ক্রপ, যেগুলো আমাদের শাক জাতীয়, আচ্ছা, মানে যেমন পুঁই শাক হতে পারে, তারপর কলমি শাক হতে পারে, কিন্তু আগাম যেহেতু আমাদের এই যে এখন যে গ্যাপটা আছে, যেমন শীতকালীন সবজি শুরু করার আগে যে আমাদের প্রায় 1 মাস 1.5 মাসের মতো একটা পতিত পড়ে থাকবে জমিগুলো, কিন্তু যেহেতু আমাদের একটা ফসল নষ্ট হয়ে গেছে, এই পতিত যেন না থাকে, এই 1-1.5 মাসে যেন আমরা ধনিয়া পাতা অথবা পুঁই শাক, পালং শাক অথবা লাল শাক, ডাঁটা শাক করে তারা কিন্তু কিছু আগাম সে অর্থ উপার্জন করতে পারবে। তার মানে খুব বেশি সারের উপর এখন না, ওই ফসলগুলো তেমন একটা সারের প্রয়োজন হবে না। জি স্যার, বন্যায় যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমাদের কৃষক ভাইদের জন্য যদি রবি ফসলের বাম্পার ফলন না হয়, তাহলে কৃষক ভাইদেরকে অনেকটাই দুর্ভোগের শিকার হতে হবে। তো রবি ফসলের আসলে বাম্পার ফলনের জন্য আমাদের কৃষক ভাইরা এখন থেকেই কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে রবি ফসলের জন্য আমাদের আগাম ফসল, আমাদের কিন্তু যে কোনো যদি আমরা ফসল করি না কেন, যদি আগাম করা যায় তাহলে কিন্তু দাম বেশি পাওয়া যাবে এবং কৃষকরা লাভবান হবে। কিন্তু আগাম ফসল করার জন্য আমাদের জাত নির্বাচনগুলো একটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেশে যে অনেক বেশিরভাগই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা বিএডিসি আমাদের কিছু বীজ সরবরাহ করে থাকে, কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে টোটাল বীজের 20% সর্বোচ্চ সরবরাহ করতে, 80% কিন্তু আমরা নির্ভর করি প্রাইভেট সেক্টরের উপর। তাই আমাদের কৃষক ভাইদেরকে আমি পরামর্শ দেব যেন যে বীজগুলা তারা, বিস্তারিত শুনবো, আমাদের একটি ফোন কল আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম মকসদ রাজশাহী বাগমারা থেকে। জি দর্শক, আমার জমিতে ভাতারের পরিমাণ বেশি, আমি আগাম কিছু ওই যে পেঁয়াজ লাগাবো, কিন্তু ভাতারের জন্য আমি সাহস পাচ্ছি না। ভাতার মারা কি পদ্ধতি এবং ভাতারের কোনো ওষুধ আছে কিনা, এবং ভাতার মারা ওষুধ দিলে কতদিন পরে আমি পেঁয়াজ লাগাতে পারবো? ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম আর আমাদের রবি ফসলের বাম্পার ফলন নিয়ে, সেটা বিস্তারিত। জি, এটা হচ্ছে কি আমাদের যখন যে আমরা যেই ফসলটা চাষ করতে চাই তার একটা ভালো জাত কিন্তু দরকার। যে আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে কি অনেক ছোট ছোট কোম্পানির বীজ আছে, ওই বীজগুলা অনেক সময় কৃষকরা বীজগুলা নিয়ে প্রতারিত হয়। এই যে কৃষকদেরকে খেয়াল করতে হবে যেন ভালো কোম্পানির বীজ যেন নেয়। প্রতিষ্ঠিত কোম্পানি, আমাদের অনেক কোম্পানি আছে, তাদের প্রতিষ্ঠিত কোম্পানির বীজ দিলে কৃষকরা প্রতারিত হবে, টাকা বেশি হলেও ভালো বীজটা প্রতারিত হবে না। কিন্তু দেখা যাচ্ছে অনেক ছোট ছোট কোম্পানি আছে, চটক বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট নেয়, কিন্তু কৃষকরা অনেক সময় প্রতারিত, কোয়ালিটি ভালো থাকে না। হ্যাঁ, কোয়ালিটি ভালো থাকে না। এই জন্যই তাদেরকে আগাম ফসল চাষ করতে হবে এবং আগাম ফসলের জন্য আগাম জাতটা নিরূপণ করতে হবে আগে। তাহলে আসলে তারা কিন্তু দ্রুত, আগাম ফসল হলেই দেখা যাচ্ছে দামটা বেশি পাবে।
বাজার মূল্য বেশি পাইলে তারা লাভবান হবে, তখন আসলে তাদের ওই দুর্ভোগের শিকারটা হতে হবে না যদি তাদের রবি ফসলে বাম্পার ফলন না হয়। স্যার, আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে একজনের একটা জমি আছে, তিনি পেঁয়াজ লাগানোর সাহস পাচ্ছেন না, তো উনি জানতে চাচ্ছেন এটাতে করণীয় কি বা কি ধরনের উনি সার ইউজ করতে পারে, ব্যাপারটা বিস্তারিত শুনুন। উনি যেটা বলছে যে ওনার একটা আগাছা হচ্ছে, আচ্ছা, এই আগাছার কারণে সে এই যে বাদাল নামে, ওটা লোকাল নেম বলছে বাদাল, বাদালের একটা আগাছা, এটা আসলে মানে এটা রিমুভ করাটা খুব কঠিন। দেখা যাচ্ছে যে এটা শিকড় মানে নিচে ইয়া থাকে, যে ওদের যে ইয়া কাণ্ডর সিড থাকে, প্রচুর বাদাল হয়। এই জন্য ওইটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত জমি চাষ না দিয়ে উঠানো না যায় ততক্ষণ পর্যন্ত এটার বীজ থেকে যায় এবং এটা প্রচুর মানে বংশবৃদ্ধি করে দ্রুত। কিন্তু এটার জন্য সে কিছু মানে আগাছা নাশক আছে, ওই আগাছা নাশক যদি সে স্প্রে করে তাহলে এটা ধ্বংস হয়ে যাবে দ্রুত, তাহলেই সে কিন্তু তার যে আগাম পেঁয়াজের চাষ সে করতে পারবে। তাহলে তাকে আসলে আগাছা নাশক স্প্রেটা ইউজ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রস্তুত অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আশা করছি আমাদের সাথেই ছিলেন। স্যার, বন্যায় আমাদের যে জমিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জমিগুলোতে রোগ বালাইয়ের এখন কি ধরনের সম্ভাবনা আছে, বা এই যে রোগ বালাই এটা প্রতিকার করার জন্য বা রোগ বালাই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কৃষক ভাইরা আসলে কি কি স্টেপগুলো এখন নিতে পারেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের যে পানি নামার সাথে সাথে যেই জমিগুলোতে ধানের পাতা মাটির সাথে লেগে গেছে ওইখানে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। ওইখানে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কিন্তু দেখা যাচ্ছে পাতাগুলো পুড়ে যেতে পারে, পচে যেতে পারে। তখন ওই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রোধ করার জন্য এখানে থিওবিট নামে একটা যে ব্যাকটেরিসাইড আছে, ওইটা যদি সে স্প্রে করে পটাশিয়াম ফার্টিলাইজারের সাথে মিশিয়ে যদি দেয় তাহলে তার ওই ব্যাকটেরিয়ার সমস্যাটা দূর হয়ে যাবে। আর এখন যে পানির যাওয়ার সাথে সাথে কিছু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যে ছত্রাকের আক্রমণ হতে পারে। তো এই ছত্রাকের আক্রমণ হওয়ার জন্য খেয়াল করতে জন্য যে মাটি পানি যখন চলে যাওয়ার সাথে যেন জমিটা যেন স্বেচ্ছেতে না থাকে, তাই স্বেচ্ছেতে যেন না থাকে তাহলে কী করতে হবে, নালা কেটে দিতে হবে যাতে সরাসরি রৌদ্রের আলো পড়বে এবং পানিগুলো যেন শুকিয়ে যাবে, তখন ওই জমিতে আর ছত্রাকের আক্রমণ হবে না। যদি আমাদের যখন ফসল চাষ করতে যেহেতু আগাম সবজির চাষ করবে ওই জমিগুলোতে, তখন যে আর যেন ছত্রাকের আক্রমণ না হয় এজন্য বায়োডার্মা পাউডার আছে যে ছত্রাকনাশক হিসেবে, ওইটা জমি যখন প্রস্তুত করবে তখন জমিতে ওই পাউডারটা দিয়ে প্রস্তুত করবে যাতে পরবর্তীতে যেন ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয়। তাহলে কৃষকরা কিন্তু রোগ জীবাণু থেকে রক্ষা পাবে। তারপর কিছু যদি পোকামাকড় কিছু অনেক সময় আক্রমণ হতে পারে, এখানে যেহেতু ধানের জমি বেশিরভাগই মাজরা পোকা বা বড় পোকা যেগুলো দেখা যাবে, পামড়ি পোকা, এইগুলোর আক্রমণ হতে পারে। এগুলো কিন্তু কৃষক বাইরে যদি হাত চাল দিয়ে এগুলা সংগ্রহ করে তারপর ধ্বংস করে ফেলতে হবে। এখানে বেশিরভাগ মানে কীটনাশক প্রয়োগ করার তেমন একটা দরকার নেই, কারণ এই পোকাগুলা বড় থাকে, মানে দেখতে দেখা যায় স্পষ্ট, কিছু ফোরিং থাকে, ঘাস ফোরিং, এগুলা সংগ্রহ করে হাত জাল দিয়ে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে এগুলো ধ্বংস করতে হবে। তাহলেই তাদের সমস্যার সমাধান হয়, পোকার আক্রমণ তেমন হবে না। ওকে, তাহলে আসলে রোগের মধ্যে খালি আপনি যেটা বললেন ছত্রাকের কিছু সমস্যা হবে আর কিছু ব্যাকটেরিয়ার সমস্যা হবে ধানে শুধু, বাট এছাড়া তেমন কোনো রোগের সম্ভাবনা হয় না। ওকে স্যার, আমরা জানি যে দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাট এক্ষেত্রে যদি কৃষকের ভালো জ্ঞান থাকে যে কোন জাতটি আলোক সংবেদনশীল, কোনটা কম আলোক সংবেদনশীল, বা কোনটার কোনো সবজি হয়তো বা আলোক সংবেদনশীলতা একদমই নেই, তো সেক্ষেত্রে তিনি নিজেই বুঝতে পারবেন যে বন্যা পরবর্তী সময় আসলে কোন জাতের ফল বা ফসলগুলো রোপণ করলে উনি ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে আলু চাষটা করা হয়, বা অনেক সময় দেখা যায় যে ট্রেতে বীজ উৎপাদন করা হয়। তার সাথে আপনাকে জানতে চাচ্ছি যে প্রান্তিক পর্যায়ে কৃষকরা আয়ত্ত করতে পারবে, মানে এই ধরনের সমস্যার সমাধান আমরা কিভাবে দিতে পারবো, মানে প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ দ্রুত ছড়িয়ে পড়ার জন্য আসলে কি কি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি? ধন্যবাদ। আসলে যে আলোক সংবেদনশীলতা এটা আসলে কি
যে সকল ফসলের ক্ষেত্রে যেমন ফুল উৎপাদনের সময় মানে কতটুকু সময় ধরে আলো দরকার হয় এইটার উপরেই মানে ভিত্তি করে আলোর সংবেদনশীলতাটা করা হয়। যেহেতু কিছু জাত আছে যে আলো দীর্ঘমেয়াদী আলোক সংবেদনশীল, মানে তাদের জন্য দিনের আলোটা বেশি সময় লাগে। আবার কিছু ফসলের ক্ষেত্রে আছে আলোর দৈর্ঘ্য খাটো দৈর্ঘ্য, দিনের দৈর্ঘ্যটা একটু কম লাগে 8 থেকে 10 ঘন্টা। আবার যে দীর্ঘমেয়াদী যেটা বললাম 10 থেকে 12 ঘন্টা মানে দিনে সূর্যের আলো লাগে। তাহলে ওই জাতগুলো এখন খেয়াল করতে হবে। আবার কিছু আছে তোমার আপনার যে এটা কিন্তু ফুল যখন আসে ফসলের ওই সময়টাতে কতটুকু আলো দরকার হয় এটার উপরে নির্ভর করে আলোক সংবেদনশীলতা বলা হয় কি। কিন্তু আমাদের কিছু ফসল আছে আলোক সংবেদনশীলতা নিরপেক্ষ, মানে সারা বছরই চাষ করা যায়, কারণ এটাতে ফুল উৎপাদনের সময় কোনো নির্দিষ্ট পরিমাণে আলো দরকার হয় না, মানে সারা বছর চাষ করতে। এখন আমাদের কৃষক ভাইদেরকে জাস্ট এইটুকু জানতে হবে যে কোন ফসলটা সারা বছর চাষ হয়, কোন ফসলটার ক্ষেত্রে আলোর মেয়াদ বেশি লাগে। যদি তাদেরকে যদি এই জ্ঞানটুকু দেওয়া যায় তাহলেই তারা তাদের ফসলগুলো চয়েস করতে সহজ হবে। কারণ এখন আমাদের যদি আলোর সময়টা বেশি থাকে তাহলে ওই বেশি যেই সকল ফসল বেশি আলোর দরকার ওইগুলো চাষ করতে পারবে। তাহলে কিন্তু এই নর্মাল যদি তাদের কাছে এইটুকু জ্ঞান দেওয়া যায় যে সকল আলো সংবেদনশীল বেশি ওই সময় এই ফসলগুলো চাষ করা যাবে, তাহলে এইটুকু হলেই তারা কিন্তু ভালো মানে ফসল তারা কোন সময় কী লাগাইতে হবে এটা চয়েস করতে পারবে। আর যান্ত্রিকরণের ব্যাপারটা হচ্ছে কি আমাদের যেহেতু এই যে হঠাৎ করে বন্যা চলে আসলো, বীজতলা তৈরি করার জায়গা নেই, তখন যদি তারা যদি তাদেরকে জ্ঞান দেওয়া হয় যদি ট্রেতে যে বীজতলা তৈরি করা হয়, যদি ট্রেতে যদি বীজতলা তৈরি করতে তারা যদি বাসা মানে যে বিল্ডিংয়ে থাকতেছে ওই বিল্ডিংয়েও কিন্তু ট্রে দিয়ে তারা কিন্তু বীজতলা তৈরি করতে পারতো। কিন্তু এই জন্য ট্রেতে বীজতলা তৈরি করার পদ্ধতিটা যেন সবাই যেন একটা ট্রেতে কতটুকু মিক্সার করবে, মানে সয়েল কতটুকু থাকবে, কতটুকু জৈব সার দেবে, তারপর এটাতে কিভাবে সিড তৈরি করবে মানে সিডগুলো কীভাবে বপন করবে। তাহলে এই জ্ঞানটুকু থাকলেই আমাদের যে যান্ত্রিকরণ আসলে আমাদের এখন কিন্তু স্মার্ট এগ্রিকালচারের যুগ। এখন কিন্তু আপনার যে আগে যে কৃষি ছিল যেটা মানে খেয়ে বেঁচে থাকার কৃষি, এটা কিন্তু এখন নাই। এখন কিন্তু আমাদের এটা কিন্তু কমার্শিয়ালাইজেশনে চলে গেছে কৃষি। তাই আমাদের যত যান্ত্রিকীকরণ মানে আপনার যান্ত্রিকীকরণের ব্যবহার যত বেশি হবে তত দ্রুতই কিন্তু কৃষির উন্নতি হবে, যত বেশি প্রযুক্তির ব্যবহার। এই হিসাবে কিন্তু আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু মেকানাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এদের কিন্তু তারা কিন্তু ওই যে হারভেস্টার ইউজ করতেছে। আবার যখন ট্রান্সপ্লান্টার যেটা একজন লোকে যে ট্রান্সপ্লান্ট করতে দেখা যাচ্ছে 1 হেক্টর জমি চাষ করতে অনেক ট্রান্সপ্লান্ট করতে অনেক সময় লাগে, কিন্তু এখন ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে হেক্টর জমি চাষ মানে ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে, অল্প সময়ে আসলে অনেক বেশি ফলন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের মেকানাইজেশনটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আসলে বলা হচ্ছে যে প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ কৃষির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসলে কারণ আমাদের বাংলাদেশ তো আসলে কৃষি নির্ভরশীল, তাহলে কৃষিকে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো এবং বাংলাদেশকে আসলে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। মনে করেন যে আমাদের যে হঠাৎ করে বন্যা চলে আসে ধান হারভেস্ট করার সময়, এখন যদি আমাদের হারভেস্টার থাকে এই দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু বিঘা জমি হারভেস্ট করে ফেলতে পারবো দ্রুত। তাহলে আসলে কৃষকদের কষ্টটাও কিন্তু কম হচ্ছে, তারা অল্প শ্রম দিয়ে কিন্তু আগের মতোই আগে যে আমাদের কৃষক ভাইরা ছিলেন অনেক কষ্ট করে তারা ফসলগুলোকে ফলন ঘটাতেন, তা আসলে এই কষ্ট অনেকখানি কমে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে সরকারিভাবে যে মানে তাদেরকে কিন্তু সাবসিডি দিয়ে মানে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কিন্তু প্রায় 50% সাবসিডি দিয়ে তাদেরকে কৃষককে সহযোগিতা করতে। বুঝতে পারছি স্যার, আপনি একটু আগে বলছিলেন যে ভাসমান বীজতলার কথা, তা আসলে আপনাকে জানতে চাচ্ছি কেউ যদি ভাসমান বীজতলা তৈরি করতে চায় তাহলে কিভাবে করতে পারবে সেই ব্যাপারটা একটু বিস্তারিত। এটা হচ্ছে কি যেহেতু বন্যার পানি ছিল তখন তারা কিন্তু মানে যে আমাদের যে কচুরি পানা থাকে, যেহেতু পানির সাথে কচুরি পানা ছিল, এখন যদি তারা যদি কয়েকটা কলা গাছের দিয়ে বা ভেলা দিয়ে বা যদি কচুরি পানা দিয়ে অল্প পরিমাণে যদি যেহেতু বন্যা ছিল মাটি থাকারই সম্ভাবনা কম, কিন্তু জৈব সার বা এইগুলো যদি দিয়ে মাটি ওইখানেই যদি সে যে বীজগুলা ফেলে মানে দিয়ে দেয়, যে বিশেষ করে আমাদের কুমড়া জাতীয় ফসল যে কিউকার বীজ যেটা আমরা সিম বলি, লাউ, শুনবো একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রস্তুত অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছে, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আশা করছি আমাদের সাথেই ছিলেন। স্যার, আমরা ভাসমান বীজতলা নিয়ে কথা বলছিলাম যে এটা কিভাবে আমরা তৈরি করব সে ব্যাপারটা বিস্তারিত শুনবো। জি, এখন যে ভাসমান বীজতলা হচ্ছে যে কৃষকরা যদি তার বাড়িতে যে অনেকেরই কচুরি পানা থাকে এবং যে আপনার যে কলা গাছের যে ভেলা দিয়ে সেই কচুরি পানা যদি উপরে দিয়ে তারপর কিছু মাটি আর কিছু জৈব সার মিশিয়ে ওইখানে যদি সবজি চাষ সে করতে পারে একদম ভাসমান অবস্থায়। এখানে কিন্তু আপনার কিউকারবিট যেটা সবজি আমাদের লাউ, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে চাল কুমড়া, সিম জাতীয় সবজিগুলো সেই খুব সহজেই করতে পারে। এবং সেই যদি একটু বড় পরিমাণে বেশি পরিমাণে নিয়ে যদি ভাসমান বীজতলা তৈরি করতে, তখন কিন্তু সে শাক যেমন পুঁই শাক, পালং শাক, এই যে তারপর হচ্ছে আপনার ডাঁটা, লাল শাক এগুলোও করতে পারেন। এবং এটা কিন্তু খুব দ্রুত, যেগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যেমন শাকগুলো অল্প সময়ের মধ্যে, ধনিয়া পাতা এগুলো দ্রুত বর্ধনশীল, মানে 25 থেকে 30 দিনের মধ্যে তারা সংগ্রহ করে আবার নতুন করে বীজ দিবে আর নতুন করে সবজি তারা দ্রুত কালেকশন করতে পারবে। এই ভাসমান সবজি, ভাসমান বেলা, তারপর হচ্ছে ভাসমান যে বীজতলা তৈরি করে তারা কিন্তু তাদের যে পারিবারিক যে চাহিদা সবজির এটা পূরণ করতে পারবে সহজে। ওকে স্যার, আমাদের কৃষক ভাইরা যদি আগাম সবজি চাষ এখন করতে চায় তাহলে আসলে কোন সবজিগুলোকে তারা সিলেক্ট করলে লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? এবং এক্ষেত্রে জমি নির্বাচন বা সার ব্যবস্থাপনা বা ফসল নির্বাচন সবকিছু নিয়ে একটা যে বিস্তারিত গাইডলাইন সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের দেশে কিন্তু যে কোনো ফসলই যখন আগাম করা হয় তাহলে কিন্তু তার কিন্তু বাজার মূল্য বেশি থাকে। যেমন আমাদের দেশে এখন মনে করেন যে সিম এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে অল্প অল্প করে, দাম কিন্তু অনেক বেশি। যখন সিজন চলে আসবে তখন কিন্তু দাম কমে যাবে। তাই আমি আমাদের কৃষক ভাই আমরা বিস্তারিত শুনবো। একটা ফোন কল এসেছে, ফোনটা নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন আপনার প্রশ্নটি। আমি গাইবান্ধা জেলা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, আমি ফুলকপি লাগাচ্ছি বড় 10-15 দিন হলো, ওই মাটির নিচে যে গোড়াটা আছে গোড়াটা শুকে যাচ্ছে আর গাছ পড়ে যাচ্ছে। ফুলকপির গোড়া কি হচ্ছে? এবার কি করণীয়? ফুলকপির গোড়া শুকিয়ে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে নিচে 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 মাটির নিচে। আচ্ছা গোড়া যাচ্ছে, গোড়াটা মারা যাচ্ছে। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করব। স্যার, আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের কৃষক ভাইরা কোন ধরনের ফসলের এখন চাষ করবেন, এক্ষেত্রে তারা এই জন্য আমি বলতেছিলাম যে এখন যে আমাদের কৃষক ভাইদের কিন্তু খেয়াল করতে হবে যে ফসলটা আগাম চাষ করলে দাম বেশি পাওয়া যাবে ওই ফসলগুলো কিন্তু চাষ করতে হবে। এখন আমাদের দেশে যেমন এই যে এখন সিম বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক বেশি। যদি আমাদের কৃষক ভাইরা যদি এই সিমের চাষ করে, আগাম জাত ব্যবহার করে, তাহলে কিন্তু ভালো লাভবান হবে। আর পাশাপাশি যদি আমাদের যে রবি ফসল মনে করেন যে এই ফুলকপি, বাঁধাকপি এগুলো যদি আগাম চাষ করে তাহলে কিন্তু তারা সাইজের কিন্তু ফলনগুলো ছোটো হবে, ফুলকপি বাঁধাকপি কিন্তু দাম বেশি পাবে। এবং এটা কিন্তু দ্রুত দেখা যাচ্ছে আগাম জাতের এখন অনেক জাতের চারা বীজ আছে 60 থেকে 70 দিনেই ফলন চলে আসে। ওই আগাম জাতের বীজগুলো যদি তারা নির্বাচন করে যদি ফসল ফলাতে পারে তাহলে কিন্তু ভালো ফলন পাবে। এবং এটার জন্য যে আগাম যে জমি প্রস্তুতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, জমিগুলো খেয়াল করতে হবে যেন যেই সকল জমিতে পানি জমে থাকে না ওই জমিগুলো দ্রুত চাষ দিয়ে তারা কিন্তু রেডি করে ফেলতে পারবে। এবং এই যে যেহেতু সবজি তোমার ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু আমাদের ফারো করে করতে হয়, তাহলে দেখা যাচ্ছে এই ফারোতে আমরা কিন্তু আমরা শুনবো। আমাদের আরেকটি ফোন কল আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মোস্তাফিজুর বলতেছি দিনাজপুর থেকে। জি দর্শক বলুন। আমাদের এদিকে 1 মাস আগে ঝড় হয়। জি। সেই ঝড়ের পরে আমার কলা গাছ অনেকগুলা, শুধু কলা গাছের কুশি বার হয় না, মানে পাতা থাকতেছে না, ওই রকমের চুপ করে আছে। কলা গাছের পাতা থাকছে না? না না, পাতা থাকতেছে না ওই রকমের। আচ্ছা। না
কুশি বের হচ্ছে না। চুপ করে আছে, গাছের কোনো বৃদ্ধি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, এটা কারণটা কি করতে পারি, আর প্রতিকার কি জন্য হয়? ওকে দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, আমরা যেহেতু আমরা আগাম হিসাবে যদি আমরা বাঁধাকপি ফুলকপি চাষ করি, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু বাজার মূল্য ভালো পাবে, বেশি হবে, তাতে কিন্তু কৃষকরা লাভবান হবে। আর পাশাপাশি বাঁধাকপি ফুলকপিতে কিন্তু আমরা নালা করে করা হয়, তখন যে নালার যে জায়গাটুকু থাকে ওইখানেও কিন্তু আমরা ধনিয়া পাতা, অনেক সময় যে লাল শাক, এগুলো দিয়ে দিলে কিন্তু অতিরিক্ত ফসল হিসেবে আমরা ওই জায়গাটুকু ব্যবহার করতে পারি, এবং অতিরিক্ত শাক এটা কিন্তু কৃষকরা বিক্রি করে লাভবান হতে পারবে। ওকে, তাহলে আর এই ক্ষেত্রে সার ব্যবস্থাপনা তো আপনি বলেছিলেন যে খুব বেশি সারের আসলে প্রয়োজন হয়। এখানে তো আমরা সারের ব্যবস্থাপনাটা কি আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমাদের যেহেতু বন্যার পরবর্তীতে পলি পরিমাণ বেশি থাকে, তাহলে ফসফরাসের যে পরিমাণটা একটু কম দিতে হবে। ইউরিয়া এবং যেটা এমওপি ফার্টিলাইজার আছে ওটা যে আমাদের এটা দিতে হবে, তার এটা কিন্তু আমাদের ডোজটা নির্ধারণ করা হবে। যেই মাটিতে জমির পলি পরিমাণ বেশি ওইখানে একটু কম দিতে হবে, যে পরিমাণে পলি পরিমাণ কম ওইখানে একটু বেশি দিতে হবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটিটা পরীক্ষা করে যদি নির্বাচন করা হয় তাহলে ভালো হবে। তাহলে বুঝতে পারছি। স্যার, আমাদের আরেকটা ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি দর্শক বলুন। আমি রাজবাড়ী থেকে বলছি, ইন্দ্রজিৎ রায়। জি বলুন। জি, আমার একটা পেঁপের বাগান আছে, এটা হচ্ছে পাতা কুকরি লাগছে। এখন ধরেন যে পাতাটা কুকরি লেগে মাকড়, প্রচুর পরিমাণে মাকড় অ্যাটাক করছে, এটা থেকে স্যারের কাছে একটু জানতে চাচ্ছি। পাতা কুকড়ে যাচ্ছে? জি জি, পুরো গাছটা পাতা কুকরি লাগছে, এবং ফলনটা হয়েছে ভালো হয়েছে, কিন্তু ফলের স্টেপ সাইজটা আপনার ছোট হয়েছে। ফলের সাইজটা ছোট? জি জি। আচ্ছা, এটা কারণটা জানতে চাচ্ছেন, তাই তো? জি। ওকে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আপনাকে জানতে চাচ্ছেন যে আসলে ফুলকপির বাগানে খেতে যদি ফুলকপির গোড়া শুকিয়ে যায়, আসলে সেক্ষেত্রে কি করণীয়? এটা হচ্ছে কি, আসলে আমাদের যে ভাই ফুলকপি চাষ করছে, ফুলকপির জমিটা যদি আপনার সবসময় একটু নরম, মানে জমিটা পর্যাপ্ত পরিমাণে চাষ দিতে হবে, যাতে জমিটা যেন নরম থাকে, যাতে তার মানে যে শিকড়টা যেন সুন্দরভাবে যেন মাটির নিচে যেতে পারে। আমার মনে হচ্ছে যেহেতু বৃষ্টির কারণে তার যে নিচের যে মানে শিকড় যে জায়গাটা এটা শক্ত হয়ে গেছে, তাই আর মাটির নিচে আর শিকড় যেতে পারছে না, এই জন্য তার শিকড়টা শুকিয়ে যাচ্ছে। এখন আমি তাদেরকে পরামর্শ দেবো সে যেন একটা নিড়ানি দিয়ে মাটিটা আলগা করে দেয়, আলগা করে যে মাটিটা গুঁড়ার মধ্যে গাছের যে গুঁড়াটা থাকবে ওটাতে মাটি দিয়ে ডেকে দিলে তাহলেই তার এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, তাহলে তাকে আসলে মাটিটা মানে যে মাটিটা নরম করে দিয়ে মাটিটা আর্দিং আপ যেটাকে বলে গাছের গুঁড়ায় মাটি উঠাই দিতে হবে। আচ্ছা, তাহলে তিনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। গাছটা যেন নড়ে না যেতে পারে, গাছটা গুঁড়াতে মাটি দিয়ে দিতে হবে। ওকে স্যার, ঝড়ের পরে যদি এমন হয় যে কলা গাছের কুশি বের হচ্ছে না বা খুব একটা বৃদ্ধি হচ্ছে না, এটার কারণটা কি? বা এটা হচ্ছে কি, যেহেতু তার কলা বাগানে বৃষ্টি হয়ে গেছে, প্রচুর ঝড় হয়েছে, এখানে কলা গাছ কিন্তু যে পানি যদি জমে থাকে এটা সে সহ্য করতে পারে না, এই জন্য হয়তোবা তার গাছের গোড়ায় নিচে মাটিতে পানি জমে আছে। এখন যদি সে নালা তৈরি করে পুরো পানিটা পরিষ্কার করে দেয় আর গাছের গোড়াটা একটু মাটিগুলো আলগা করে দেয়, যাতে নিচের মাটিগুলো উপরে একটু আলগা করে দিলে কি হবে যে সূর্যের আলো সরাসরি ওই মাটিতে পড়বে, তখন মাটিটা একটু জোরজোরে অবস্থায় আসবে, কারণ স্বেচ্ছেতে থাকবে না। এটা যেহেতু পানির স্বেচ্ছেতে থাকার কারণে ওই বৃদ্ধিটা হচ্ছে না। এখন তাকে আমি বলবো যেন সে সুন্দর করে গোড়াটার মাটি আলগা করে দিয়ে কিছু ইউরিয়া সার যেন দিয়ে দেয়। আচ্ছা, সেটা কি কোনো পরিমাণ আছে? এটা হচ্ছে প্রতি গাছে যদি 10 গ্রাম 15 গ্রাম অল্প অল্প করে, কারণ ইউরিয়া সার বেশি দিলে কিন্তু গাছের বৃদ্ধি বেশি হয়ে যাবে, কিন্তু তার যে ভেজিটেটিভ গ্রোথ বেশি হবে, কিন্তু রিপ্রোডাকশন আবার সমস্যা হবে। তাই অল্প পরিমাণে যাতে সে যেন ওই যে স্ট্রেস অবস্থায় আছে মাটি পানি হওয়ার কারণে ওই স্ট্রেসটা কাটানোর জন্য কিছু ইউরিয়া সার দিয়ে দেবে। স্যার, পেঁপে বাগানের ক্ষেত্রে যদি এমন হয় যে পেঁপের পাতা কুকড়ে যাচ্ছে এবং হচ্ছে যে আপনার ফলের সাইজটাও খুব ছোট হচ্ছে, তো সেক্ষেত্রে এটার কারণটা কি? এবং এটা হচ্ছে কি, পেঁপে বাগানের ক্ষেত্রে খেয়াল করতে হবে পেঁপে গাছে পাতা কুকড়ে যায় দুইটা কারণে। একটা যদি তার যদি ভাইরাসের আক্রমণ হয়, আর একটা হচ্ছে যদি সে মাকড়ের আক্রমণ হয়। সে কিন্তু প্রশ্নে কিছু বলছে যে তার গাছে মাকড় দেখা যায়,
কিন্তু মাকড়ের কারণে হচ্ছে কি পাতাগুলো কুঁকড়ে যায়। পাতা যদি কুঁকড়ে যায়, কারণ আমাদের তো সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতার মাধ্যমে শুনবো। আমাদের আরেকটি ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী সেন্টার থেকে বলছি, ইব্রাহিম খলিল। জি দর্শক বলুন। আগাম জাতের সিল করতে চাই অরিয়াঙ্গিনা। আগাম জাতের উচ্চ ফলনশীল জানতে চাই। উচ্চ ফলনশীল সবজিগুলো কি, তাই কোন ফসল করতে চাচ্ছেন সেটা? ঠিক আছে দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা অবশ্যই কথা বলবো ব্যাপারটা নিয়ে। স্যার, আমরা যেটা বলছিলাম আপনার পেঁপে গাছের সমস্যা হচ্ছে কি, যদি মাকড়ের আক্রমণ হয় তখন কিছু পাতাগুলোতে উপরের পাতাগুলো একদম কুঁকড়ে যায় এবং ছোট ছোট হয়ে যায়। তখন যদি ওইটার আক্রমণ হয়, তাকে অবশ্যই মাকড় নাশক ইউজ করতে হবে, কারণ মাকড়টাকে দূর করতে হবে। না হলে কি হবে, যে পাতা ছোট হওয়ার কারণে এইখানে দেখা যাচ্ছে যে সূর্যের আলো থেকে যে সরাসরি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবারটা উৎপন্ন হয়, ওই পাতাগুলা কুঁকড়ে যাওয়ার কারণে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়। তার কিন্তু যে সে সূর্যের আলো থেকে যে খাবারটা নেওয়ার কথা, এটা নিতে পারে না। তখনই কিন্তু তার যে পেঁপেগুলো সাইজ ছোটো হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় পেঁপেতে যে সাদা সাদা দাগ পড়ে যায়, মানে ছাত্রা পোকার আক্রমণ বেড়ে যায়। এই জন্য তাকে কিন্তু যেহেতু মাকড় থাকে, মাকড় দেখা যাবে, যদি মাকড় থাকে লাল মাকড় হতে পারে, রেড মাইট বলা হয়, ওইটা যদি থাকে তাকে অবশ্যই মাকড় নাশক একটা স্প্রে করে দিতে হবে। আচ্ছা স্যার, আমরা যদি এখন আমাদের কৃষক ভাইরা যদি উচ্চ ফলনশীল কোনো জাতের চাষ করতে চায়, তাহলে সে উচ্চ ফলনশীল জাতগুলো কি বা ফসলগুলো কি, সে ব্যাপারটা নিয়ে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের যে আগাম সবজি, যে আমাদের কিন্তু এখন কিন্তু যে কৃষি মানে আমাদের যে শীতকালীন সবজির যে চাষ, এখানে কিন্তু সব ফসলের কিন্তু উচ্চ ফলনশীল জাত, এটা হাইব্রিড ভ্যারাইটিগুলো বেশি ইউজ হচ্ছে। এখন যদি তার যেহেতু নোয়াখালী এলাকায়, ওই এলাকায় কোন ফসলটা ভালো হয়, তাহলে ওই ফসলের যেগুলো হাইব্রিড ভ্যারাইটি আছে, এবং হাইব্রিড ভ্যারাইটিগুলো কিন্তু আগাম ফসল হয় এবং ফলন বেশি দেয়। এই জন্যই আমাদের হাইব্রিড ভ্যারাইটি কিন্তু আমাদের দেশে বেশিরভাগই আমদানি করতে হয়। হাইব্রিড ভ্যারাইটিগুলো যেহেতু আমাদের আমি প্রথমে বলেছি যে সকল প্রতিষ্ঠিত আমাদের সিড কোম্পানিগুলো আছে, ওই কোম্পানির বীজ যেন তারা ব্যবহার করে, উচ্চ ফলনশীল জাত, তাইলেই কিন্তু তারা কিন্তু প্রতারিত হবে না, ভালো বীজ ভালো ফলন পাবে। স্যার, আমাদের আরেকটা ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি। আমি যেমন বলছিলাম, আমার একটু কি হয়েছিল, আমার আনার কাছে আপনার ফল আছে, কিন্তু ওই গোড়া পচে যাচ্ছে। আনার গাছে ফল আসতেছে, কিন্তু গোড়া একটু গোটা হওয়ার পরে আপনার ওই গোড়ার দিকে আপনার ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, পচে যাচ্ছে। ওকে, এটা কারণটা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? ওকে দর্শক, আপনার কোনো প্রশ্ন আছে? ওকে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আনারের ক্ষেত্রে যদি এমন হয় যে আনার হচ্ছে বাট গোড়ার দিকে পচে যাচ্ছে, এটা কারণটা কি হতে পারে? না, এটা হচ্ছে কি, আনার যে গাছটা আছে দেখা যাচ্ছে ফুল আসতেছে, কিন্তু ফলগুলা যখন হয় ফলগুলা ঝরে পড়ে যাচ্ছে, ওনার যে কথাটা, ফলগুলা টিকতেছে না। কিন্তু এখন অনেক সময় আনার গাছের সমস্যাটা হয় কি, যেহেতু আনার গাছের যে আমাদের একটা যেই সকল ফল হয়, যে সকল গাছের, ওই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ফার্টিলাইজার দিতে হয়। মানে পটাশিয়াম ফার্টিলাইজার অভাবে অনেক সময় ফল হইতে পারে, ফল হবে না বা পড়ে যাবে। কিন্তু আরেকটা হচ্ছে কি, আমাদের এই যে আনার গাছ যদি পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় অথবা কম হয়, তখনও কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে, ফলগুলা ঝরে পড়ে যাবে। তাই তাকে খেয়াল করতে জন্য সে যেন অতিরিক্ত পানি না দেয়, আবার যেন পানি আবার কম না হয়। তারপরে যদি পড়ে যায়, তখন বুঝতে হবে যে এখানে বোরনের অভাব থাকতে পারে। যদিও আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন খুবই অল্প পরিমাণে লাগে, কিন্তু যদি বোরন এবং জিঙ্কের পরিমাণ কম হয়, তাহলে ফল ঝরে পড়ে যায়। তাকে আমার খেয়াল করতে প্রথমে যদি টবে থাকে, তাহলে তো ফার্টিলাইজার অভাব হতে পারে। আর এটা যদি তার আঙ্গিনায় থাকে, তাহলে তাকে একটু সার দিয়ে দিতে হবে, যেমন পটাশিয়াম, বোরন, ইউরিয়া, টিএসপি, এমওপি ফার্টিলাইজার মিক্স করে সে যেন সুন্দর করে সার দিয়ে দেয়, এবং সে যেন ওই অতিরিক্ত ডালপালা এগুলো ছেটে দেয়।
তাহলেই তার আনার গাছে পরবর্তী সিজনে ভালো ফল আসে। এবং পানি যেন কমও না হয়, বেশিও না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। কারণ অতিরিক্ত পানি হলেও কিন্তু গাছের এই সমস্যা, ফলগুলো ঝরে যাবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে প্রতিদিন একবেলা করে দিলে কি না? হ্যাঁ, সকালে একবার পানি দিলে, বা যদি প্রত্যেকদিন সে দেয় সকালে পানি দেওয়াটা ভালো, তাই না? আচ্ছা, এটা কারণটা কি, কেন সকালে পানি? এটা হচ্ছে কি, যখন সারাদিনে যে মাটিটা যে যখন আপনি সারা রাত্রে কিন্তু ঠান্ডা হয়ে থাকে, আর যদি আমরা যদি বিকালবেলা পানি দিতে যাই, সারা রাতে যে মানে সারাদিনে যে রৌদ্রে মাটিটা গরম থাকে, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে গ্যাস উঠতে থাকে। আচ্ছা, মানে এটা গরমের কারণে, এই জন্য ওই পানিটা গাছের জন্য অনেক সময় ক্ষতি হয়ে দাঁড়ায়। এগুলো যদি সকালে দেওয়া হলে তাহলে সারা রাতে কিন্তু এটা ঠান্ডা হয়ে থাকে, তখন ওই গ্যাসটা আর থাকে না, তখন তাদের জন্য, জমির জন্য এটা ভালো, ফসলের জন্য। এটা আসলে যারা বাসায় শখ করে টব লাগায় তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা জানা। কারণ বিকালের জন্য পানি না দেয়। আচ্ছা, কারণ অনেকেই আছে যে দেখা যায় যে সারাদিন কর্মব্যস্ততার কারণে বিকেলে বা সন্ধ্যার পরে পানি দেয়, তাহলে আসলে এই কাজটা করা যাবে না। মানে পানি যদি দিতে হয় তাহলে আবার রাতে দিতে পারে, ঠান্ডা হওয়ার পরে যেন গ্যাসটা না হয়। অনেক ধন্যবাদ স্যার। আগাম জাতের সবজি সাধারণত 2 থেকে 3 মাসের সময় পর্যন্ত হারভেস্ট করা যায়, তো এই সময়ের ভেতরে কৃষকরা কি ধরনের রোগবালাই বা পোকার আক্রমণের শিকার হতে পারেন বলে আপনি মনে করেন, এবং এগুলো থেকে বাঁচার জন্য আসলে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা কি রয়েছে কিনা? যে আগাম জাতের সবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রমণ হতে পারে ছত্রাকের, কারণ আগাম জাতের সবজি যখন করা হয় তখন আমাদের যে স্পেসিংটা, যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কম দেয়া হয়, তখন দেখা যায় অতিরিক্ত চারা থাকলে এখানে ছত্রাকের আক্রমণটা হতে পারে। এই জন্য যেন ছত্রাকের আক্রমণ যেন না হয়, এই জন্য কি যে আগাম জাতের বীজটা বপন করা বা চারাটা বপন করা, এটা যেন সে যেন ট্রিটমেন্ট করে নেই, মানে এই যে আপনাদের বায়োডার্মা পাউডার দিয়ে যদি সে সয়েলটাকে পুরোপুরি ট্রিটমেন্ট করে নেয়, যে অথবা বীজগুলাকে যদি শোধন করে নেয়, তাহলে কিন্তু তারা এই ছত্রাকের আক্রমণ হবে না। এবং যেহেতু ডিউরেশনটা কম থাকে আগাম জাতে, এই জন্য ছত্রাকের আক্রমণ থেকে যদি রক্ষা করা যায় ফসলকে, তাহলে অন্য কোনো রোগ তেমন একটা হবে না, এবং কৃষকরা কিন্তু লাভবান হবে। না, খুব ভালো বলেছেন স্যার। স্যার, আমাদের একটি ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। ভাই, আমার 2-3টা আম গাছ আছে আর কি। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার আমরা গাছ আছে, আম গাছ। সেই আম গাছে মুকুলে আসতেছে, জি আম গাছের মুকুলে আসতেছে, কিন্তু মুকুল ঝরে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটার কারণটা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? ওকে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আম গাছে যদি মুকুল আসে বাট মুকুল ঝরে যায়, এই ক্ষেত্রে কি করণীয় এবং এটার কারণটা কি? এটা হচ্ছে কি, আসলে আম গাছে কিন্তু অনেক মুকুল আসে, এবং একটা যে আমের যে থুকা থাকে, এখানে কিন্তু 4-5টা আম বা 5টা-6টা আম রেখে বাকিগুলো কিন্তু এমনি ফেলে দিতে হয়। এই জন্য তাকে যদি মানে অতিরিক্ত মুকুল কিন্তু কিছু পড়েই যাবে, কিন্তু তাকে খেয়াল করতে হবে যে আমাদের যে আমের যে মার্বেল আকৃতির আম টিকে আছে কিনা। যদি 5 থেকে 7টা টিকে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই একটা গাছে। আর যদি মনে করেন না সব মুকুল পড়েছে, সাদা মানে ডালাগুলো একদম ফাঁকা হয়ে যাচ্ছে, মানে যে মুকুলগুলো সব পড়ে যাচ্ছে, তখন খেয়াল করতে হবে। তাহলে মুকুল পড়ার জন্য এই যে সমস্যাটি বললাম, যে পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, এই সমস্যা হলে কিন্তু মুকুল পড়ে যাবে। কিন্তু আমাদের যদি মাটিতে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, বোরন এবং জিঙ্কের অভাবে অনেক সময় মুকুল পড়ে যায়, তখন আমাদের মাটিটা পরীক্ষা করে দেখতে হবে যদি এই মাটিতে বোরনের পরিমাণ আমাদের যে যতটুকু থাকা দরকার আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে কিন্তু বোরন মাটিতে দিতে হবে, অথবা বোরাক্স হিসাবে, অথবা যে স্প্রে করে যে তার মুকুলে দিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। এই পরীক্ষাটা তারা কিভাবে করবে? হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা থানাতেই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু SRDI নামে একটা উইং আছে, ওরা কিন্তু এই মাটি
কৃষকের জন্য মাটি পরীক্ষা, তারা যদি মাটির স্যাম্পল নিয়ে যায়, মানে গাছের গোড়া থেকে মাটি নিয়ে গেলে ওরা কিন্তু এটা কিন্তু ফ্রি ভাবে কৃষকদেরকে করে দেয়। তাহলে তো এটা খুব আসলে ভালো একটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তারা করে দেয়। খুব চমৎকার। স্যার, আমাদের কিছু দর্শক আছেন যারা আমাদেরকে মেইলের মাধ্যমে বা আমাদের ফেসবুকে ইনবক্সের মাধ্যমে আমাদের কিছু প্রশ্ন পাঠিয়ে থাকেন, তো আমরা আসলে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো ফার্স্টে আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পারভেজ শরীফ ভোলা থেকে জানতে চেয়েছেন, তিনি 1 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। তার গাছের ক্যাপসিকাম গুলো শুরুর দিকে ভালো হলেও এখন আকারে ছোট হচ্ছে এবং বাঁকা আকারের হচ্ছে, এর কোনো সমাধান আছে কিনা? ধন্যবাদ। আসলে ক্যাপসিকাম ফসলের ক্ষেত্রে আমাদের যে তার যে গাছ, প্রতি গাছে কিন্তু ক্যাপসিকাম বেশি রাখা যায় না। মানে একটা ইয়া থেকে যখন ক্যাপসিকাম কিন্তু থুকায় মানে হয়, যখন থুকায় হয় তখন 1টা বা 2টা রেখে বাকিগুলো ফেলে দিতে হয়, থিনিং করে দিতে হয়। এখন আর ক্যাপসিকাম কিন্তু ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ফল হয় একটা গাছ থেকে, তাহলে নিচে মানে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্লাস ইউরিয়া, টিএসপি, এমওপি সার দিতে হয়। এখন যদি প্রথম যে ডোজটা দেওয়ার কথা, কারণ আমাদের হচ্ছে কি যখনই ফসল ফলানো হয় মূল জমি তৈরি করার সময় টিএসপি হাফ এমওপি আর হাফ ইউরিয়া দিতে হয়। বাকি যে ইউরিয়া থাকে এবং এমওপি সার থাকে এটা কিন্তু পরবর্তীতে 2টা ইনস্টলমেন্টে দিতে হয়। এখন আমার মনে হয় যে বাকি যে ইনস্টলমেন্টগুলো দেওয়ার দরকার ছিল এটা মনে হচ্ছে সে দিতে পারে নাই বা দেয় নাই, এই জন্য কিন্তু পরবর্তীতে ফলন কমে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। তাকে পরবর্তীতে ইউরিয়া এবং এমওপি ফার্টিলাইজার যেটা এটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তার পরবর্তীতে ফলন আরো বড় হবে, মানে সুন্দর হবে। অনেক ধন্যবাদ স্যার। জয়পুরহাট থেকে সোহেল মল্লিক জানতে চেয়েছেন, তিনি 3 বিঘা জমিতে আলু চাষ করেছেন, কিন্তু কচু গাছে আলুতে কালো ছোপ ছোপ দাগ পড়ছে এবং আলুর ভিতরের দিকে কালো হয়ে গর্ত হয়ে যাচ্ছে, এর প্রতিকার কি? ধন্যবাদ। আসলে আলু যে এটাকে ব্ল্যাক রড বলে, যেটা মানে কালো হয়ে যায়, ভিতরটা কালো হয়ে যায়, এটা আসলে ছত্রাকজনিত কারণেই হয়। ফাইটোপথেরা যে ছত্রাক এটার কারণে হয়ে থাকে। এটা হচ্ছে কি যদি তার জমিতে মানে একটু পানির পরিমাণ স্বেচ্ছেতে থাকে অথবা যদি পাতার পরিমাণ বেশি হয়ে যায়, মানে যেটা পাতা বেশি হয়ে গেলে তাকে খেয়াল করতে হবে পাতাগুলো যেন পাতলা করে দিতে হবে, মানে যেন পর্যাপ্ত সূর্যের আলো যেন জমিতে পড়ে, তাহলে জমিতে যাতে স্বেচ্ছেতে ভাবটা না থাকে, তাহলে কিন্তু তার এই যে ছত্রাকের যে সমস্যাটা এটা থাকবে না। এখন যদি তার বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই কিছু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে, তাহলে কি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ওকে স্যার, আমরা এখন জানতে চাচ্ছি যে বগুড়ার জীবন সরকার, তিনিও আলু নিয়ে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে তার ক্ষেতে আলুর গাছের কাণ্ডতে হলুদ ছোপ ছোপ দাগ পড়ছে এবং গাছ ঢলে পড়েছে, এখন কি করণীয়? ধন্যবাদ। আসলে গাছ যদি ঢলে পড়ে যায় তাহলে সাথে সাথে এই গাছটাকে উঠিয়ে ফেলতে হবে, যাতে গাছের এক গাছ থেকে যেন আরেক গাছে ছড়াতে না পারে। কারণ গাছে যদি ঢলে পড়ে রোগটা মানে এটা একটা এমন সমস্যা যে আমরা বিস্তারিত শুনবো। আমাদের আইটি ফোন কল আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো জি দর্শক বলুন। আমি বগুড়া থেকে বলছিলাম। আমার ছাদে ফুল গাছ আছে, রজনীগন্ধা, কিন্তু ফুল আছে, ফুল ফোটে না। আর আমি ছাদে পেঁপে গাছ লাগাইছি, পেঁপের গাছে কি সার দেবো আমি? কিছু গোলাপ গাছ আছে, গোলাপেরও ফুল ফোটে না ঠিক মতো। পেঁপে গাছে কি সার দিবেন? আর আপনার রজনীগন্ধা এবং গোলাপ ফুল ফুটছে না, তাই তো? হ্যাঁ ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, আমরা যেটা জানতে চাচ্ছিলাম, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে যে পেঁপে গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কি সার প্রয়োগ করলে বেটার হয় সেটা জানতে চাচ্ছি। যেহেতু পেঁপে যেহেতু আপনার ফল দেয়, এই জন্য কিন্তু আমাদের সারের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু পেঁপে গাছে কিন্তু 3 থেকে 4 বার সার দিতে হয়, মানে কিছুদিন মানে 40 দিন পর পরই সার দিতে হয়। এবং ইউরিয়া এমওপি সার দুটো মিক্স করে দিতে হয়, যাতে পেঁপে গাছের যে ফল আসবে যাতে ফলটা বড় হয়। এবং ফলের মিষ্টতা অনেক সময় যে আমরা যদি ফল হিসাবে পেঁপে ইউজ করি তাহলে ফলের মিষ্টতা বৃদ্ধি পাওয়ার জন্য এমওপি সারটা বেশি দিতে হয়।
ওকে স্যার, আর যদি বাগানের ক্ষেত্রে গোলাপ বাগান বা রজনীগন্ধা বাগানের ক্ষেত্রে গোলাপ বা রজনীগন্ধা ফুল না ফুটে, এটার কারণটা কি? বা এটা হচ্ছে কি, আমাদের যে গোলাপের যে ফুলটা বলতেছে গোলাপের ফুল আসতেছে না, এটা হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের ফুল গাছগুলোতে গোলাপের, বিশেষ করে গোলাপের ক্ষেত্রে ছাঁটাই করে দিতে, প্রুনিং করে দিতে হয়, যাতে আবার নতুন ডালা আসবে ওই ডালাতে ফুল হয়। আমাদের যে পুরাতন ডালা, আমাদের অনেকে কি করে যে ছাদে বা টবে গাছটাকে কাটতে চায় না, নতুন করে সেটে না দিলে, নতুন ডালাপালা না হলে কিন্তু গোলাপ ফুল কিন্তু ভালো আসবে না। এই জন্য আমি তাকে পরামর্শ, সেই জন্য গাছটাকে ভালো করে সেটে দেয় এবং নতুন যত ডালপালা আসবে, নতুন কুশি গজাবে, ওই নতুন ডালপালাতে তার জন্য কিন্তু সুন্দর ফুল আসবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার চমৎকার আসলে ইনফরমেশন দিয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, আজকের মতো এখানেই শেষ করছে শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।